প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাময়িক গোলযোগের জন্য আসলে এই গোলযোগে আমাদের কোনো হাত ছিল না। বাইরের আবহাওয়ার কারণে হয়তোবা ইন্টারনেটের সংযোগ চলে গিয়েছিল এবং এটা আমার আবার ঠিক করতে যতটুকু সময় লাগলো, এই জন্য আমার কিছুক্ষণ পাঠদানের বিরতি ঘটায় আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যে বিষয়টা বলছিলাম, বিজ্ঞানীদের সম্পর্কে আমার পৃথিবীর বাহিরের আলোচিত কিছু বিজ্ঞানীদের কথা বললাম, এরপর আমাদের দেশের একজন বিজ্ঞানীর কথা বললাম। এখন ইকোলজির কিছু সংজ্ঞা দিয়েছি, শব্দটা কোথা থেকে এসেছে সেটা বলেছি এবং কিছু বিজ্ঞানীর নাম বলেছি। কিন্তু আসলে আমার মনে হয় এখনো এই বিষয়ে আমি তেমন কিছুই বলতে পারিনি। আরো অনেক কিছুই আছে যেখানে এগুলো এখন আমার বলা দরকার। এখন আমি যদি এখানে দুটো শব্দ লিখি, একটা হচ্ছে এনভায়রনমেন্ট প্লাস ইকোলজি। আমি আগেই বলেছি আমার বোর্ডটা যেহেতু ছোট, আমি সব কথা লিখতে পারছি না, তো আমি কিছু কথা মুখেই বলছি। এনভায়রনমেন্ট শব্দটা এসেছে একটা ফরাসি শব্দ থেকে। এখানে দুটি অংশ আছে, একটা হচ্ছে এনভায়রন আর একটা হচ্ছে মেন্ট। এনভায়রন কথার অর্থ হচ্ছে চতুর্দিক, আমার চতুর্পার্শ্ব, আর মেন্ট শব্দের অর্থ হচ্ছে আবর্তিত হওয়া। আর ইকোলজি শব্দের অর্থ আমি আগেই দেখিয়েছি। এখন এই এনভায়রনমেন্টে কিন্তু লিভিং এন্ড নন লিভিং দুটো জিনিসই আছে। তো এখন এটাকে যদি আমি প্রথমে এইভাবে একটা ভাগ করে নিই, প্রথমে যদি আমি এখানে লিখি অ্যাবায়োটিক এন্ড বায়োটিক, এইভাবে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম এবং এটাকে আমি ইচ্ছা করলে এখানে আরো ভাগে আমি এটাকে ভাগ করব, আরো এখানে কিছু ভাগে ভাগ করব। তো এই অ্যাবায়োটিকের মধ্যে আছে মাটি, পানি, বায়ু, আলো, তাপমাত্রা, যা কিছু আছে সমস্ত অ্যাবায়োটিক উপাদানগুলো এখানে আছে। আর বায়োটিকের মধ্যে আছে এই যে আমি মানুষ, জীব জন্তু, গাছপালা, পশু পাখি, যা কিছু আছে, মাইক্রো অর্গানিজম থেকে সব এভরিথিং বায়োটিক এখানে। এখন আসো এই জায়গাটায় আছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার এখানে, হাইড্রোস্ফিয়ার মানে পানি বিষয়ক সবকিছু আছে এখানে হাইড্রোস্ফিয়ার। এখানে আছে লিথোস্ফিয়ার, এখানে আছে লিথোস্ফিয়ার, এখানে আছে অ্যাটমসফিয়ার, এখানে আছে অ্যাটমসফিয়ার, আর এখানে আছে বায়োস্ফিয়ার। আচ্ছা, অ্যাটমসফিয়ারে তোমরা জানোই আমাদের বায়ুমণ্ডল, লিথোস্ফিয়ার হচ্ছে অশ্বমণ্ডল, আমাদের যে ভূভাগ ভূপৃষ্ঠ সেটা হচ্ছে লিথোস্ফিয়ার, আর হাইড্রোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল। লিথোস্ফিয়ার হচ্ছে অশ্বমণ্ডল, অ্যাটমসফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল। আর বায়োস্ফিয়ারকে আমি যদি এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজের তিন কোণায় এখানে হচ্ছে হাইড্রোস্ফিয়ার, এখানে হচ্ছে লিথোস্ফিয়ার, এখানে হচ্ছে অ্যাটমসফিয়ার, আর এর ভিতরে হবে বায়োস্ফিয়ার। মানে এই যে পরিবেষ্টিত অবস্থায় যে জীবকুল আছে সেটাই হচ্ছে বায়োস্ফিয়ার। তাহলে এই সব কিছু নিয়ে হচ্ছে আমার এনভায়রনমেন্ট। এখন এই এনভায়রনমেন্টের সাথে ইকোলজি যুক্ত অবস্থায় আছে। এখন এই ইকোলজির মধ্যে আমি যদি এই ইকোলজিটাকে সহজভাবে বুঝতে চাই, আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। প্রথমে জঙ্গলে প্রথমে তুমি একটা ছোট্ট হাতির বাচ্চা দেখতে পেলে, একটি হাতির বাচ্চা দেখতে পেলে, প্রথমে দেখতে পেলে একটি হাতির বাচ্চা। সেটাকে যদি আমি এখানে লিখি একটা ইন্ডিভিজুয়াল, আমি ধরলাম সেটা একটা ইন্ডিভিজুয়াল, একটি হাতির বাচ্চা। তারপরে কিছুক্ষণ পর তুমি দেখলে যে সেখানে এক পাল হাতি চলে এলো, এক পাল হাতি চলে এলো। এখন সেটাকে আমি নাম দিলাম যে একটা পপুলেশন, একটা পপুলেশন নাম দিলাম। তাহলে ইন্ডিভিজুয়াল বলতে আমি কি বুঝি? একটি প্রজাতি, একটি প্রজাতি হচ্ছে একটি ইন্ডিভিজুয়াল। এবং পপুলেশন বলতে আমি কি বুঝি? যখন একই প্রজাতির অনেকগুলো জীব থাকে সেটা হচ্ছে একটা পপুলেশন। এখন তুমি কিছুক্ষণ পর মনে করো সেটা একটা পার্ক ছিল, সাফারি পার্ক ছিল, তুমি একটা গাড়িতেই ছিলে। এখন কিছুক্ষণ পর তুমি দেখলে যে ওই হাতিগুলোর কিছু পাশেই কিছু জিরাফ, জেব্রা, এগুলো আশেপাশেই আছে, এগুলোকে তুমি দেখতে পেলে।
এবং সেখানে যে গাছগুলো ছিল সেগুলোও তো কিছু প্রজাতি, সেগুলো তুমি এতক্ষণ তো কাউন্ট করোনি, শুধু তুমি হাতির বাচ্চাটাকে একটা ইন্ডিভিজুয়াল হিসেবে কাউন্ট করেছিলে, পরে হাতির পালটাকে তুমি একটা পপুলেশন হিসেবে কাউন্ট করলে, পরে জিরাফ, জেব্রা এবং গাছগুলোকে তুমি যখন চিন্তা করলে, তখন সবগুলোকে যদি আমি একটা শব্দ দিই যে একটা কমিউনিটি, এটা একটা কমিউনিটি। তাহলে কমিউনিটি কি? কমিউনিটি হচ্ছে অল লিভিং থিংস। তাহলে কোনো একটা এলাকার অল লিভিং থিংস হচ্ছে কমিউনিটি। তাহলে আমি কি বললাম, প্রথমে আসি একটা ধরলাম যে একটা ইন্ডিভিজুয়াল, তারপরে ধরলাম যে হোয়াট ইজ পপুলেশন, একই ধরনের অনেকগুলো প্রজাতি যদি একসাথে থাকে সেটা হচ্ছে পপুলেশন। কমিউনিটি কি? কমিউনিটি হচ্ছে অনেক ধরনের প্রজাতি যখন একসাথে থাকে সেটা হচ্ছে কমিউনিটি। অল লিভিং থিংস বা অল ভেজিটেশনস, এই যে ইংরেজি শব্দগুলো বা ইংলিশ টার্মস গুলো, এগুলো কিন্তু তোমাদের জানা দরকার। নাহলে হবে কি, তুমি যখন ইংলিশ কোনো বুকস পড়বে তখন তুমি এগুলো বুঝতে পারবে না। অল লিভিং থিংস এবং অল ভেজিটেশনস হচ্ছে একই কথা। অল ভেজিটেশনস হচ্ছে এই যে কমিউনিটি। তারপরে এখন এইখান থেকে যদি আমি আরেকটা শব্দ লিখি, ইকোসিস্টেম। ইকোসিস্টেম, এখন এই ইকোসিস্টেমের মধ্যে তুমি এখানে ইচ্ছা করলে লিখতে পারো লিভিং প্লাস নন লিভিং, লিভিং প্লাস নন লিভিং। ইকোসিস্টেমের শব্দটা যখনই চলে আসবে তখন আমি এই যে কমিউনিটি, ওখানে যে কমিউনিটি সেটা ইনক্লুড হবে এবং সাথে যে নন লিভিং যে ম্যাটেরিয়ালস গুলো আছে পরিবেশের, সেগুলো সেখানে ইনক্লুড হয়ে যাবে। তাহলে আমি কিন্তু শুরুতে একটা সংজ্ঞা দিয়েছিলাম যে স্টাডি অফ ইকোসিস্টেম ইজ ইকোলজি। আচ্ছা, এখন আমি ধীরে ধীরে সেদিকেই যাচ্ছি এবং শেষে কিন্তু আমি এখানে বৃহৎ পরিসরে এখানে লিখতে পারি বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারে যে তুমি ইচ্ছা করলে এখানে ব্র্যাকেটে, যেহেতু আমার জায়গা ছোট, তুমি এখানে লিখতে পারো মাল্টিপল ইকোসিস্টেম। বায়োস্ফিয়ারে মাল্টিপল ইকোসিস্টেম মানে সেখানে অনেক ধরনের ইকোসিস্টেম থাকে বায়োস্ফিয়ারে। তাহলে এই টোটাল জিনিসটা হচ্ছে ইকোলজি। এই টোটাল জিনিসটাই হচ্ছে আমার ইকোলজি। এখন এখানে দুইটা জিনিস আমি যোগ করে লিখেছি, এনভায়রনমেন্ট। এখন আমার এখানে আছে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান হচ্ছে একটা ভাস্ট নলেজ, এটা হচ্ছে একটা ব্যাপক বিশাল জায়গা, যেটা হচ্ছে আমি যদি বলি একটা ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ। ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ বলতে বোঝায় যেখানে বিজ্ঞানের অনেকগুলো সাবজেক্ট, শুধু বিজ্ঞান না, এখানে হিউম্যানিটিজ এর অনেক বিষয় ইনক্লুডেড। ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড এটা একটা, যেখানে তোমার ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, এমনকি সোশ্যাল সায়েন্সেরও জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইথিক্স, ফিলোসফি, সবগুলো বিষয়ই কিন্তু এই এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে আছে। এখন এতগুলো বিষয় নিশ্চয়ই আমার এখানে নাই। আচ্ছা, তাহলে এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা শাখা হচ্ছে ইকোলজি। এই জিনিসটা আমার মনে রাখতে হবে যে এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা শাখা হচ্ছে ইকোলজি, এবং এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ, একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, যেখানে অনেকগুলো বিষয় যুক্ত হয়ে একটা এনভায়রনমেন্টাল সায়েন্স তৈরি হয়। এখন এই ফিগারটা থেকে আশা করি আমার পরিবেশ এবং এর সাথে ইকোলজি কেন আছে এবং কেন এরা এভাবে যুক্ত আছে, এই জিনিসটা তোমরা একটা সঠিক স্বচ্ছ ধারণা হয়েছে, এটুকু আমার অনুমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন আরেকটু সামনের দিকে অগ্রসর হব। আমি একটা শব্দ ইউজ করেছিলাম, ইন্টারডিপেন্ডেন্স। এখন ইন্টারডিপেন্ডেন্স শব্দটা আমি মনে করি অ্যাজ এ ইকোলজিস্ট হিসেবে এটা ছাত্রদেরকে আমার দেখানো দরকার। সান ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি, এটা আমরা সবাই জানি। সান ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি। কথাটা আমি বারবার বলছি, খেয়াল করো। এই যে সৌরশক্তি, এই সৌরশক্তিকে উদ্ভিদ কেমিক্যাল এনার্জি হিসেবে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে তার শরীরে আবদ্ধ করে রাখে। তাহলে সে হচ্ছে প্রডিউসার। তাহলে আমি কিন্তু বলেছিলাম যে ইকোলজিতে আমি এখানে একটা, তখন যেহেতু সংখ্যাগুলো লিখতে পারি নাই, এখন একটু লিখি। এতগুলো হচ্ছে কি আমার প্ল্যান্ট স্পিসিস আছে, 4 লক্ষ প্ল্যান্ট স্পিসিস আছে, 8.7 মিলিয়ন আমার এনিমেল স্পিসিস আছে, হিউজ নাম্বার, ভাস্ট তাদের ভ্যারিয়েশন।
এতগুলো যে আমার ভ্যারিয়েশন, এদের মধ্যে এগুলো তো আমি পড়বো, অ্যাডাপ্টেশন, ডিস্ট্রিবিউশন, অ্যাবান্ডেন্স, এগুলো তো আমি ইকোলজিতে পড়বো। এখন এখানে যে আমি একটা শব্দ বললাম ইন্টারডিপেন্ডেন্স, এই জিনিসটা কি? এখন আমার এখানে মাঝখানেই থাকে প্রোডিউসার, থাকে, যে হচ্ছে গিয়ে সূর্যের যে সোলার যে এনার্জিটা, সেটাকে সে কেমিক্যাল এনার্জি হিসেবে ফটোসিনথেসিসের মাধ্যমে তার শরীরে রাখে। এবং এখান থেকে হচ্ছে হলো গিয়ে হার্বিভোরস, এবং সেখান থেকে কার্নিভোরস, এরা হচ্ছে এনার্জি কনজিউমার, these are the energy consumers। এখন এখান থেকে কিন্তু আবার ডিকম্পোজারে চলে যায়, ডিকম্পোজার, এবং আবার এটা পরিবেশে কিছু ফিরেও আসে। আচ্ছা, তাহলে এই যে এনার্জি ফ্লো, এবং সেটা খুবই কম, শক্তির প্রবাহ একমুখী, এটা একসময় তোমরা পড়বে যে শক্তির প্রবাহটা একমুখী। এখন আসো ইন্টারডিপেন্ডেন্স কথা যেটা বলছিলাম, পারস্পরিক নির্ভরশীলতা। উদ্ভিদ যদি খাদ্য প্রস্তুত না করত, তাহলে হার্বিভোরসরা খাদ্য ভক্ষণ করে বাঁচতে পারতো না, এবং কার্নিভোররাও এভাবে একে ভক্ষণ করে বাঁচতে পারতো না, এবং এনার্জি কনজিউমার্স যে এই যে গ্রুপটা, এই গ্রুপটাও বাঁচতে পারতো না। তাহলে এই যে পারস্পরিক যে ক্রিয়া প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যেত। এই জন্য এখানে ইকোলজি শব্দটার মধ্যে ইন্টারডিপেন্ডেন্স শব্দটা খুব গভীরভাবে সম্পর্কযুক্ত। এখন আসো যে ইকোলজিতে আসলে আমরা কি কি জিনিস পড়ব এবং এটা পড়া দরকার কেন। ইকোলজিতে আমরা যে কি কি জিনিস পড়ব, সেই জিনিসগুলা কি? প্রথমে পড়ছি আমরা লাইফ প্রসেস। এতগুলো যে প্রজাতি, এই প্রজাতিগুলো আমরা সবাইকে বিভিন্ন দলে ভাগ করে আমরা তাদের অ্যাডাপ্টেশন, এখানে একটা শব্দ না বললে আমি পাচ্ছি না, আমার স্যার একটা শব্দ ইউজ করতেন এইভাবে, এই শব্দটা দ্বারা উনি বোঝাতেন অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন, এই ডি দিয়ে ডিস্ট্রিবিউশন, এবং এই এ দিয়ে অ্যাবান্ডেন্স। ইকোলজিতে এই জিনিসটা আমরা জানবো। এছাড়াও জানবো এদের এভলিউশন, এই সমস্ত প্রজাতির এভলিউশন সম্বন্ধে জানা যায়, তাদের রিপ্রোডাকশন সম্বন্ধে জানা যায়, লাইফ ফর্ম জানা যায়, ইকোসিস্টেম সম্বন্ধে জানা যায়, লাইফ প্রসেস সম্পর্কে জানা যায়, এই বিষয়গুলো সম্বন্ধে জানা যায়। এখন আমাদের ছাত্ররা আমাদেরকে প্রশ্ন করতেই পারে যে প্রথম টপিকস এর মধ্যে আছে ইকোলজি কি, এর এইমস এন্ড অবজেক্টস কি, এর স্কোপ কি, কেন আমরা ইকোলজিটা পড়ব। আচ্ছা, এখন আমি যদি ক্লাসে থাকতাম, তাহলে হয়তো আমি আমার ছাত্রদেরকে জিজ্ঞেস করতাম যে আচ্ছা, এত কিছু বলার পরে তোমাদের কি মনে হয় যে আমার কেন ইকোলজিটা পড়া দরকার। নাম্বার 1, যে আমার যে পরিবেশের ভারসাম্য রক্ষা, সেই ভারসাম্য রক্ষার যে সেন্স বা জ্ঞান, সেইটা যদি আমার সেইটা যদি আমি জানতে চাই, তাহলে অবশ্যই আমার ইকোলজিক্যাল জ্ঞান থাকতে হবে। এছাড়াও আছে আমার মাটির রক্ষণাবেক্ষণ। এখানে আমি যখন ধীরে ধীরে পড়তে যাব, তখন কিন্তু আমার এক সময় আসবে সয়েল ম্যানেজমেন্ট, এক সময় আসবে আমার ডেজার্টিফিকেশন, মরুকরণ, এই জিনিসগুলো, মরুকরণ আসবে, ডেজার্টিফিকেশন আসবে, এনার্জি ব্যালেন্স আসবে, আমার শক্তির ভারসাম্য যে জিনিসগুলো আসবে সেগুলো আসবে, লাইফ ফর্ম ক্লাসিফিকেশন আসবে, সেই জিনিসগুলো আসবে। এগুলো যদি আমি জানতে চাই, তাহলে কিন্তু আমার অবশ্যই ইকোলজি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এখন ইকোলজি আমি কেন পড়ব, এটা জানার জন্য আমার অবশ্যই আগে জানতে হবে যে ইকোলজিকে আমি কয় ভাগে ভাগ করতে পারি। এখন তোমাদেরকে আমি একটা খুব সুন্দর সহজ উদাহরণের মাধ্যমে কিন্তু বলেছি যে হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল, হোয়াট ইজ পপুলেশন, হোয়াট ইজ কমিউনিটি, হোয়াট ইজ ইকোসিস্টেম এন্ড হোয়াট ইজ বায়োস্ফিয়ার।
and what is ecology? আচ্ছা, এখন আমি যদি বলি যে সংগঠনের উপর ভিত্তি করে ইকোলজিকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অট ইকোলজি আর একটা হচ্ছে সিন ইকোলজি, এবং এটা খুবই আসে তোমাদের এক্সামে। একটা হচ্ছে অট ইকোলজি আর একটা হচ্ছে সিন ইকোলজি। এই অট শব্দটার অর্থ হচ্ছে সেলফ, এবং এই যে সিন এই শব্দটার অর্থ হচ্ছে টুগেদার। হচ্ছে সেলফ এবং সিন শব্দটার অর্থ হচ্ছে টুগেদার। এখন আমি যেহেতু তোমাদের কমিউনিটির সংজ্ঞা দিয়েছি, আশা করি তোমাদের এটা বুঝতে এখন কোনো সমস্যা হবে না। আমি যদি এখানে একটা সেপারেশন এঁকে দিই এবং এর মধ্যে যদি আমি কিছু ডিফারেন্স সহকারে এটাকে বলতে থাকি, তাহলে কেমন হয় দেখো। যদি আমি কোনো এলাকার, মনে করো তোমার ঢাকা কলেজ ক্যাম্পাসের, আমি শুধু বললাম তোমার ক্যাম্পাসে যে আম গাছ আছে, যে ফলজ বৃক্ষ আছে, তার মধ্যে অনলি আম গাছ একটি নির্দিষ্ট প্রজাতি নিয়ে তুমি কিছু কাজ করবে। আমাকে জানাবে যে সেখানে কতগুলো আম গাছ আছে, তাদের উচ্চতা কিরকম, তাদের বয়স কেমন, তারা ফলন কিরকম দিচ্ছে, তার প্রোডাক্টিভিটি কিরকম, তার ডিস্ট্রিবিউশন কিরকম, তার অ্যাডাপ্টেশনটা কিরকম, এইটা নিয়ে তুমি একটা কাজ করবে। তোমাকে এর জন্য আমি 6 মান্থ সময় দিলাম। তাহলে সেটা কি ধরনের ওয়ার্ক হবে? সেটা হচ্ছে একটা অর্টিকোলজিক্যাল ওয়ার্ক। এখন আমি ধরো তোমাকে বললাম তোমার ক্যাম্পাসে, তোমার প্রিয় ঢাকা কলেজ যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে যে মেডিসিনাল প্ল্যান্টগুলো আছে, সেই মেডিসিনাল প্ল্যান্টগুলোর উপর তুমি একটা ওয়ার্ক করে একটা মানে পেপার করে আমাকে জমা দিবে। তাহলে সেইটা হবে তোমার একটা সিন ইকোলজিক্যাল ওয়ার্ক। এখন তুমি এইখানে যে ওয়ার্কটা করবে, সেই ওয়ার্কটা কি তুলনামূলক সহজ হবে? কারণ এখানে তোমার মাত্র একটি প্রজাতি নিয়ে আমি কাজ করতে দিয়েছি, সেটা তোমার কম সময় লাগবে এবং তোমার কি সময় কম লাগবে, তোমার কষ্ট কম হবে। আর এখানে কি হবে, তোমার সময় বেশি লাগবে এবং এটা তোমার কি একটু কষ্টকর হবে, যেহেতু তোমার এখানে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। এবং এখানে কি হবে, তোমার নলেজটা একটু কম হবে, অল্প একটি প্রজাতি নিয়ে আমি জানতে পারবো। আর এখানে কি হবে, আমি অনেকগুলো প্রজাতি নিয়ে আমি এখানে জানতে পারবো। আশা করি আমি এই জিনিসটা তোমাদের বোঝাতে পেরেছি, হোয়াট ইজ অট ইকোলজি এন্ড হোয়াট ইজ সিন ইকোলজি। এখন আমি যদি বাসস্থানের উপর ভিত্তি করে কিছু ইকোলজিকে ক্লাসিফিকেশন করতে চাই, বাসস্থানের উপর ভিত্তি করে, আশা করি এখন আমি মুখে বললেই তোমরা সেটা বুঝতে পারবে। যেমন আমি ইচ্ছা করলে বলতে পারি ফ্রেশ ওয়াটার ইকোলজি, মেরিন ইকোলজি, টেরেস্ট্রিয়াল ইকোলজি। এখন আসো, এখানে যেহেতু আমি টেরেস্ট্রিয়াল শব্দটা বললাম, এখানে এখন আমি একটা সুন্দর জিনিস দেখাবো তোমাদের, সেটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম টেন্সলি, এই নামটা কিন্তু বলা যাবে না, টেন্সলি সর্বপ্রথম ইকোসিস্টেম কথাটা বলেছেন। ইকোসিস্টেম দুই ধরনের হয়, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। আচ্ছা, ন্যাচারাল যে ইকোসিস্টেম, আর্টিফিশিয়াল ইকোসিস্টেমটা কিন্তু ম্যান-মেড। আর্টিফিশিয়াল যে ইকোসিস্টেম সেটা ম্যান-মেড। এখন কিভাবে ম্যান-মেড? সেটা হচ্ছে কি ক্রপ ফিল্ড, ড্যাম, তারপর আমি যদি একটা পুকুর খনন করি, সেই পুকুর, ঠিক আছে। আর ন্যাচারাল কি? ন্যাচারাল হচ্ছে রিভার, তারপর হচ্ছে ওশেন, পন্ড, এখানে ড্যাম আছে, এগুলো হচ্ছে তোমার। তারপর এখানে ফরেস্ট আছে, ঠিক আছে। তাহলে ইকোসিস্টেমের আমি দেখলাম কি একটা ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল, ঠিক আছে। একটা হচ্ছে কি ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। এখন এই ন্যাচারালের মধ্যে আমি দেখলাম যে এখানে ওয়েটল্যান্ড আছে এন্ড ড্রাই ল্যান্ড আছে। এই ওয়েটল্যান্ডকে আমি দিতে পারি যে তোমার এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ইকোলজি, এটা হচ্ছে মেরিন ইকোলজি, আর এটা হচ্ছে টেরেস্ট্রিয়াল ইকোলজি। এই যেটা হচ্ছে ড্রাই, সেটাকে আমি বলবো টেরেস্ট্রিয়াল ইকোলজি। টেরেস্ট্রিয়াল ইকোলজি। তাহলে আমি যে তোমাদের ইকোলজির ক্লাসিফিকেশন পড়াচ্ছিলাম, যে বললাম যে স্থানভেদে ইকোলজিকে ক্লাসিফিকেশন করা যায়, সেটা হচ্ছে তোমার এভাবে বলা যায়
যে ফ্রেশ ওয়াটার ইকোলজি, মেরিন ইকোলজি, টেরেস্ট্রিয়াল ইকোলজি, ওশেনোলজি, তারপরে এস্টুয়ারিন ইকোলজি। এস্টুয়ারিন ইকোলজি, হোয়াট ইজ এস্টুয়ারিন ইকোলজি? এস্টুয়ারিন ইকোলজি কি? এস্টুয়ারিন শব্দের অর্থ হচ্ছে মোহনা। মোহনার ইকোলজিটা আমি কেন এখানে লিখলাম? কারণ মোহনা সাগর এবং নদী এবং সাগরের যে সংযোগ স্তর, সেখানে নদী এবং সাগরের যে সংযোগ স্তর, সেখানে লবণাক্ততার পরিমাণটা কি হয়? একটু কম বেশি হয়। সাগর এবং মোহনার মধ্যে লবণাক্ততার তারতম্যটা একটু কম বেশি হয়। এই জন্য এখানকার সাগরের যে ইকোলজি, সেখানকার থেকে মোহনার ইকোলজি একটু ভিন্ন হয়। আচ্ছা, এখন আসো ইকোলজির কিছু অ্যাপ্লাইড ব্রাঞ্চ আছে। অ্যাপ্লাইড ব্রাঞ্চটা কি? অ্যাপ্লাইড ব্রাঞ্চটা আমরা দেখি। তাহলে আমরা যেটা পড়ছিলাম যে ইকোলজি আমরা কেন পড়ব, সেখান থেকে আমরা ইকোলজির অ্যাপ্লাইড ব্রাঞ্চটা যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে ইকোলজি আমরা আসলে কেন পড়ব। অ্যাপ্লাইড ব্রাঞ্চের মধ্যে আছে এগ্রিকালচারাল ইকোলজি। এগ্রিকালচারাল ইকোলজি। তারপরে আছে তোমার ফিজিক্যাল ইকোলজি। ফিজিক্যাল ইকোলজি। এনার্জেটিক ইকোলজি। এনার্জেটিক ইকোলজি। ম্যাথমেটিক্যাল ইকোলজি। এই ধরনের ইকোলজি গুলো হচ্ছে ইকোলজির অ্যাপ্লাইড ব্রাঞ্চ। ইকোলজির অ্যাপ্লাইড ব্রাঞ্চ এগুলা। এছাড়াও আছে প্ল্যান্ট ইকোলজি, অ্যানিমেল ইকোলজি, মাইক্রোবিয়াল ইকোলজি, এগুলা ইকোলজি ব্রাঞ্চ। ঠিক আছে, এখন আসো আমি ইকোলজির স্কোপটার সাথে এখানে একটু এনভায়রনমেন্টাল সায়েন্সটা একটু বলতে চাই। সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সকে আমি বলছিলাম ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। এখানে যদি আমি একটু শব্দটা লিখি, ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড তার মানে এখানে অনেকগুলো বিষয় এখানে যুক্ত অবস্থায় আছে। এখন হোয়াট ইজ এনভায়রনমেন্টাল সায়েন্স? আমি যদি এটাকে সংজ্ঞায়িত করি, এনভায়রনমেন্টাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল স্টাডি অফ এনভায়রনমেন্ট and relation and effects of these components of organisms in the environment. তার মানে পরিবেশের যে সমস্ত ভৌত, রাসায়নিক এবং জৈবিক উপাদান আছে, তাদের সাথে জীবের যে সম্পর্ক এবং প্রভাব, তাকে বলা হয় এনভায়রনমেন্টাল সায়েন্স। এখন আসো যে এনভায়রনমেন্টাল সায়েন্সকে আমি যদি ছোটভাবে একটু চিন্তা করতে চাই, বিশাল যদিও, তারপরও আমি একটু শিক্ষক হিসেবে তোমাদেরকে যদি একটু বলি যে আমি একটু ছোটভাবে এটাকে উপলব্ধি করতে চাই যে আসলে আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে কি জানতে চাই। কিভাবে ন্যাচারাল ওয়ার্ল্ড কাজ করে, নাম্বার 1। কিভাবে ন্যাচারাল ওয়ার্ল্ড কাজ করে। নাম্বার 2, ন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে লিভিং অর্গানিজমের সম্পর্ক, রিলেশনটা কিরকম। এবং নাম্বার 3 হচ্ছে ন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে, এই পৃথিবীর সাথে লিভিং অর্গানিজমের ইফেক্টটা কিরকম। তাহলে এই তিনটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যদি আমি এনভায়রনমেন্টাল সায়েন্সটাকে একটু চিন্তা করি, যে ন্যাচারাল ওয়ার্ল্ড কিভাবে কাজ করে, ন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে আমাদের রিলেশনশিপটা কিরকম, এবং তার সাথে আমাদের লিভিং অর্গানিজমের ইফেক্টটা কিরকম, তাহলে সেটাকে আমি আসলে বলতে পারি এনভায়রনমেন্টাল সায়েন্স। এখন আসো যে এই যে আমি বললাম এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমার কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, সোশ্যাল সায়েন্স, ফিলোসফি, এথিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সবকিছু এর মধ্যে আছে। এবং ইকোলজি হচ্ছে এর একটা শাখা। ইকোলজি হচ্ছে এর একটা শাখা। ইকোলজি হচ্ছে এর একটা শাখা। এখন আসো এনভায়রনমেন্টাল সায়েন্সটা আমি কেন পড়ব, এটা পড়ার দরকার কি আমার। এনভায়রনমেন্টাল সায়েন্স আমার কেন পড়া দরকার। এখন আমি যদি এখানে কিছু কথা লিখি, নাম্বার 1,
climate change. Number 2, ozone depletion. Number 3, deforestation. Number 4, biodiversity loss. Number 5, chemical and particle pollution. Number 6, fresh water use. আমি এখানে অল্প কিছু দিলাম। এই সমস্ত বিষয় সম্পর্কে আমি যদি জানতে, বুঝতে এবং প্রতিকার করতে চাই, তাহলে অবশ্যই আমার এনভায়রনমেন্টাল সায়েন্স সম্পর্কে একটা ভাস্ট নলেজ থাকা দরকার। অথচ তা ছাড়া কিন্তু আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিভাবে কাজ করব, ওজোন ডিপ্লিশন, ওজোন স্তরের যে ক্ষয় হচ্ছে সেটা কিভাবে, সেটা নিয়ে আমি কাজ করব, ডিফরেস্টেশন সমানে হচ্ছে সেটা নিয়ে আমি কিভাবে কাজ করবো, বায়োডাইভার্সিটি লস হচ্ছে। এছাড়া আরেকটা জিনিস আমি এখানে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেল। বায়োজিওকেমিক্যাল সাইকেল, এই সাইকেলগুলোর মধ্যে আছে কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, ফসফরাস চক্র। এই জিনিসগুলো আবার ইকোলজির সাথে সম্পর্কযুক্ত। কারণ ইকোলজিতে আমরা জানতে পারি যে কোনো জায়গায় যদি ইন্টারাপশন হয়, পারস্পরিক যে আদান প্রদানে যদি কোথাও গন্ডগোল শুরু হয় জীবের মধ্যে, তাহলে তার পুরো চক্রের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যাবে। পুরো চক্রের মধ্যে গন্ডগোল শুরু হলে এই যে বায়োজিওকেমিক্যাল সাইকেল, সেখানে গন্ডগোল শুরু হবে। সেখানে গন্ডগোল শুরু হলে এই যে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি আর উদ্ভিদ অক্সিজেন নিচ্ছে, সেখানে একটা ভারসাম্যহীনতা দেখা দিবে। তাহলে এই যে ইকোলজির সাথে এনভায়রনমেন্টাল সায়েন্সের যে রিলেশনটা, সেটা ওতপ্রোতভাবে জড়িত। এবং এগুলোর সম্বন্ধে আমার যদি জ্ঞান না থাকে, তাহলে আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবো না। বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাকে এ সম্বন্ধে ধারণা থাকতে হবে। আর বিশেষ করে এখন আরেকটা মেজর ভাইটাল ইস্যু হচ্ছে এনার্জি সেভিংস এর উপর। রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল যে আমাদের ন্যাচারাল রিসোর্স গুলো আছে, সেগুলোর উপর বিশেষ করে কাজ করা হচ্ছে এই এনভায়রনমেন্টাল সায়েন্সে। সুতরাং সেগুলো সম্বন্ধে কাজ করতে গেলেও আমাদের এই এনভায়রনমেন্টাল সায়েন্স সম্বন্ধে জ্ঞান রাখা দরকার। আচ্ছা, আজকে আমি মোটামুটি ইন্ট্রোডাক্টরি ক্লাসে তোমাদেরকে এই দুটো টপিকসের ইকোলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্কযুক্ত এবং কিভাবে একে অপরের সাথে কাজ করে সেই বিষয়ে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। মাঝে কিছুক্ষণ হয়তো বা আমার ইন্টারনেটের সংযোগে গন্ডগোল হওয়ার জন্য ঠিকমতো বলতে পারিনি, তারপরেও আমি চেষ্টা করেছি ভালো মতো তোমাদের বোঝানোর। তোমাদের যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আশা করি আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার কথা বলবো। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে। আজকে শুধু ইকোলজির আমরা একটা ক্লাস নিলাম, সেখানে ইকোলজির যদি আমি একটু রিভিউ করি যে আসলে আমি আজকে তোমাদেরকে কি বলতে চেয়েছি, কি শেখাতে চেয়েছি, সেটা যদি আমি একটু বলতে চাই, যে প্রথম থেকে যদি আমি বলি, প্রথমেই আমি বলেছি হোয়াট ইজ ইকোলজি অ্যান্ড হোয়াট ইজ এনভায়রনমেন্টাল সায়েন্স। আসলে এনভায়রনমেন্টাল সায়েন্সকে আমি প্রথমেই বলেছি একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড বা ইন্টারডিসিপ্লিনারি স্টাডি, যেখানে থাকে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট, এবং যেখানে তোমার অন্যান্য অর্গানিজমের সাথে রিলেশন এবং ইফেক্টস দেখানো হয় এনভায়রনমেন্টের সাথে। তাহলে আবার ইকোলজি হচ্ছে, আমি সহজ করে বলেছিলাম যে স্টাডি অফ ইকোসিস্টেম, এবং সেটাকে একটা ছবির মাধ্যমেও দেখিয়েছিলাম যে ইন্ডিভিজুয়াল, পপুলেশন, কমিউনিটি, সেখান থেকে ইকোসিস্টেম এবং সেখান থেকে বায়োস্ফিয়ার, এবং টোটালি সেখান থেকে কিভাবে আমার সমগ্র পৃথিবীকে আমি একটা ইকোসিস্টেম হিসেবে ইকোলজি হিসেবে চিন্তা করতে পারি। এবং আমি তোমাদের একটা ত্রিভুজ এঁকে দেখিয়েছিলাম যে ত্রিভুজের 3 কোণায় যদি আমি চিন্তা করি যে হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, তাহলে মধ্যবর্তী স্থানটা হবে আসলে আমার বায়োস্ফিয়ার। এবং সেটাই হচ্ছে, এই টোটাল জিনিসটাই হচ্ছে আসলে ইকোলজি। এবং ইকোলজি হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা শাখা। এখন আসো যে ইকোলজির আমি কিছু সায়েন্টিস্টের নাম বলেছিলাম, সেগুলো একটু মনে রাখবে।
আর ইকোলজির স্কোপ বলেছিলাম যে এখান থেকে আমরা ইকোলজিতে আমার আসলে কি পড়বো, ইকোলজিতে আমি কি কি পড়তে চাই। বলেছিলাম যে পৃথিবীতে কতগুলো প্রজাতি আছে, প্রায় 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি আছে, 8.7 মিলিয়ন প্রাণী প্রজাতি আছে। এদের অ্যাডাপ্টেশন, ডিস্ট্রিবিউশন, অ্যাবান্ডেন্স, লাইফ ফর্ম, লাইফ প্রসেস, রিপ্রোডাকশন, এভলিউশন, ইকোসিস্টেম, এনার্জি ফ্লো, এই জিনিসগুলো আমি জানতে পারবো ইকোলজি থেকে। আর আমি এনভায়রনমেন্টাল সায়েন্সের স্কোপটা আমি বলেছিলাম ক্লাইমেট চেঞ্জ, ওজোন ডিপ্লিশন, ডিফরেস্টেশন, বায়োডাইভার্সিটি লস, বায়োজিওকেমিক্যাল সাইকেল, এগুলোর যে ব্যালেন্স করা, তারপরে এনার্জি ব্যালেন্স করা, এগুলো জিনিসগুলো আমি জানতে পারবো এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে। এখন দুটার মধ্যে যে সম্পর্ক, সেই দুটাও আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছো এবং তোমাদের উপকার হয়েছে। তো ক্লাস শেষে আমি বলতে চাই তোমরা নিজেদের প্রতি সচেতন থাকবে এবং সকলের জন্য দোয়া করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।